ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেটা আমরা শিখেছি ডিওয়াই ডিএক্স ডেফিনেশন বা বিভিন্ন ফাংশনের আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে শিখেছি, মানে ডিফারেন্সিয়েশন প্রসেসটা আমরা শিখেছি। আজকে আমরা এখন আলোচনা করব ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক তাৎপর্য, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ডিওয়াই ডিএক্স। আমরা যেমনি আগের ডেফিনেশনে যেটা শিখেছি, ডিওয়াই ডিএক্স মানে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট, এটা হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখেছি যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমরা বলছি ডিওয়াই ডিএক্স। তো আমরা এখানে একটা ফাংশন নিলাম, একটা যে কোনো ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এটাকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যে কোনো একটা ফাংশনকে আমরা প্রকাশ করছি এক্স এক্সিস ওয়াই এক্সিস, যে কোনো একটা ফাংশন, এই ফাংশনটাই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। যেমনই হোক না কেন আমরা একটা আরবিটারি একটা নিলাম, যে লেখচিত্র যদি আমরা প্লট করি তাহলে এইভাবে আমরা একটা লেখচিত্র বা গ্রাফ পাবো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর জন্য। তো আমরা এক্স এর একটা পয়েন্ট নিলাম এখানে, সাপোজ এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান, আর একটা পয়েন্ট নিলাম, এটা এক্স ইকুয়ালস টু এক্স টু। এক্স ইকুয়ালস টু এক্স ওয়ানের জন্য এখানে ওয়াই এর মানটা তখন দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান, আর এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এক্স টু জন্য ওয়াই এর মান এটা হচ্ছে ওয়াই টু। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা দেখে নিই, এটা হচ্ছে ডেল্টা এক্স আর এটা হচ্ছে ডেল্টা ওয়াই। তার মানে ডেল্টা এক্স ইকুয়ালস টু, এখানে আমরা যেটা লেখচিত্রে দেখছি প্লট করেছি, এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। লক্ষ্য করো যে ডেল্টা এক্স এর মান যদি আমরা ক্রমশ কমিয়ে আনি, সাথে সাথে ডেল্টা ওয়াই এর মানটাও কমবে। ডেল্টা এক্স এর মান যত কমবে ডেল্টা ওয়াই এর মানটা তত কমবে। তাহলে ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স এই যে অনুপাতটা, এটাও ক্রমশ কমবে। আমরা যদি এরকম একটা জায়গায় ধরলাম, এটা একটা আরবিটারি পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট, একটা কমন পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই এক্স ওয়াই পয়েন্টে, এই পয়েন্টে যদি আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নির্ণয় করতে চাই, জাস্ট একটা পয়েন্টে আমরা দেখি যে ডেল্টা এক্সটা যদি ক্রমশ ছোট হতে হতে যদি একদম জিরো হয়ে যায় তাহলে তো থাকছেই না, একদম জিরো কাছাকাছি হলে একটা পয়েন্টকে সিগনিফাই করবে। একই রকম ডেল্টা ওয়াইটা ছোট হতে হতে একদম ছোট হলো, সাপোজ আমরা যদি এরকম একটা জায়গায় দেখি যে একদম এই পয়েন্টটাকে বলছি, এই পয়েন্টে আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটা নির্ণয় করতে চাইছি, মানে আমি চাইছি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইটা নির্ণয় করতে চাইছি। তাহলে এইটা এই পয়েন্টে নির্ণয় করতে হলে কি ডেল্টা এক্সটা একদম শূন্যের কাছাকাছি চলে আসবে, প্রায় শূন্য কিন্তু শূন্য নয়, তার জন্য ডেল্টা ওয়াই এর মানটা কমে আসবে। সেটা আমরা দেখি যে একদম এই পয়েন্টটাকে যদি আমরা সূচিত করতে চাই, পার্টিকুলার এই পয়েন্টটাকে যদি নিতে চাই, তাহলে এইখানে আমাকে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াইটা কমাতে হবে। কমাতে কমাতে আমরা এইখানে যখন একদম কমিয়ে আনলাম, এইখানে আমরা একটা স্পর্শক নিলাম। স্পর্শক নিলে স্পর্শকটা কেবলমাত্র আমি ছবিতে দেখাতে পারছি না, এই একটা বিন্দুকেই এখানে ছেদ করবে, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এই কার্ভটা। এইখানে আমরা ছবিতে আরো ছোট হবে, স্পর্শক হলে তো এখানে ছবিতে আরো ছোট হবে,
তাহলে এইটা আমরা স্পর্শকটা নিয়ে ওয়াই বরাবর, এটা আমার ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ডেল্টা এক্স। এখানে কিন্তু খেয়াল রাখতো ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স টেন্স টু জিরো, তখন এই জায়গাটা এটা আমরা একটা প্রায় সমকোণী ত্রিভুজের মতো পাবো। এই কোণটাকে আমরা ধরলাম থিটা। তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে? এটা সমান ট্যান থিটা। তো এটা তো আমরা আগেই জানি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তার মানে ডিওয়াই ডিএক্সটা কি বোঝাচ্ছে? ডিওয়াই ডিএক্সটা বোঝাচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ফাংশনের যে কোনো বিন্দু এক্স ওয়াইতে তার প্রবণতা বা টেনজেন্ট, যেটাকে আমরা বলছি থিটার টেনজেন্ট মানে ট্যান থিটা। এটা হচ্ছে তার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। বোঝা গেল? তার মানে যে কোনো ফাংশনের ডিওয়াই ডিএক্স নির্ণয় করা মানে তার আমরা অ্যাকচুয়ালি নতিটা করি, নতিটা নির্ণয় করি। এখানে আমরা যে কোনো একটা আরবিটারি ফাংশন নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু এক্স, যেমন খুশি। আমরা যদি একটা দেখি একটা সরল রেখার ক্ষেত্রে, আমরা এটাই পেলাম। আমরা একটা সরল রেখার ক্ষেত্রে দেখাবো। এখানে যেমন প্রতি মুহূর্তে ডেল্টা বাই ডেল্টা এক্স কি পরিবর্তিত হচ্ছে, এই জন্য কার্ভটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, কি কোথাও ধীরে ধীরে নামবে। এখানকার যার নেচার প্রতি মুহূর্তে ডেল্টা বাই ডেল্টা এক্স আমার বেড়ে বেড়ে যাচ্ছে, কোথাও কমে কমে আসতে পারে। আবার অনেক জায়গায় আমরা দেখে এসেছি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সবসময় সমান। কার ক্ষেত্রে মূলত ডেল্টা বাই ডেল্টা এক্স কার ক্ষেত্রে সমান হয় সবসময়? না, সেটা হচ্ছে সরল রেখার ক্ষেত্রে। যেমন আমরা দেখি, ধরে একটা সরল রেখা আমরা নিচ্ছি, ধরো y ইকুয়ালস টু 10x, এটা একটা সরলরেখার সমীকরণ। এটা যে আমরা দেখাই এখানে, এটা x অক্ষ, এটা y অক্ষ, y ইকুয়ালস টু 10x। এখানে যে প্রতিটা বিন্দুতে দেখো, আমরা যে এইখানে যেটা বিন্দু নেই, যে কোনো বিন্দুতে এখানে স্পর্শক সবসময় কি হবে? এই সরলরেখা বরাবর স্পর্শক তো এর উপরেই থাকছে, আলাদা স্পর্শক বলে কিছু নেই। তাহলে এখানে আমরা নিতে পারি যে কোনো দূরত্বে, এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স নিতে পারি, এখানে আমরা নিতে পারি। সর্বত্র কিন্তু এখানে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স এখানে সমান, এখানে নতিটা সমান, প্রবণতা সমান, টেনজেন্টটা সমান, সবসময় টেন থিটা মান একই থাকছে। কিন্তু আগের ক্ষেত্রে যেটা আমরা দেখালাম, সেক্ষেত্রে কিন্তু প্রতি মুহূর্তে আমার টেন থিটা বেড়ে বেড়ে যাচ্ছে। এখানে যা হচ্ছে এখানে একটু বেশি হচ্ছে, এক্ষেত্রে নতিটা বৃদ্ধি করছে, মানে বোঝা যাচ্ছে যে এক্স এর মান যেভাবে বাড়ছে ওয়াই মান অনেক বেশি বাড়ছে, এখানে বৃদ্ধির হারটা অনেক বেশি। এখানে কিন্তু একটা বৃদ্ধিটা সর্বত্র সমান, এটা সমহারে বৃদ্ধি পাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, এটাও নতি বা টেনজেন্ট। এখান থেকে আমরা করি ট্যান থিটা সমান, এটা হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো যা হবে, টেন্স টু জিরো না হলে কিন্তু একই থাকছে। এক্ষেত্রে যদি আমরা এখানে করি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এটা সমান ডিভাই ডিএক্স আমরা করেছি। এটা যে কোনো বিন্দু, এখানে সর্বত্রই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, সব ক্ষেত্রে একই থাকছে। এটা ডেল্টা এক্স টেন্স টু জিরো হলেও নতিটা একই থাকছে, জিরো না হলেও আরও বেশি হলেও সে একই থাকছে, কারণ এখানে সর্বত্র সমান, এটা খেয়াল রাখতে একই হারে বৃদ্ধি পাচ্ছে, অতএব পরিবর্তনটা হবে না। কারণ আমরা দেখছি ডিওয়াই ডিএক্স, এই যদি আমরা এখানে নির্ণয় করি, তোমরা সূত্র থেকে করেছো, এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করি, ডিওয়াই ডিএক্স মান কত হচ্ছে? 10 হচ্ছে, কনস্ট্যান্ট, আর এক্স এর উপর ডিপেন্ড করছে না। সেই জন্য এক্স এর মান আমি যত বেশি নিই, বৃদ্ধি যত বেশি হোক, তার জন্য ওয়াই এর বৃদ্ধি যত বেশি হোক বা যত কম হোক, এর মানটা কিন্তু সবসময় 10 কনস্ট্যান্ট থাকছে, ট্যান থিটা একই থাকছে। কিন্তু যদি মনে করো একটা ফাংশন এরকম হয় y ইকুয়ালস টু 5x স্কোয়ার, তাহলে এর যদি আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করি ডিওয়াই ডিএক্স সমান 10x, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার নতিটা কি হচ্ছে? এটাও এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স এর মান যত বাড়বে নতিটা তত বাড়বে। ঠিক এরকম হতে পারে, এরকম একটা কার্ভ, এটা একটা হতে পারে y ইকুয়ালস টু 5x স্কোয়ার, x এটা y, নতিটা ক্রমশ বাড়ছে। তো এটাই হচ্ছে সিগনিফিক্যান্ট, যে ডিওয়াই ডিএক্স হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স
ফাংশনকে যদি আমরা লেখচিত্রে প্লট করি তাহলে তার এক্স ওয়াই যে কোনো বিন্দুতে তার টেনজেন্ট বা নতি বা প্রবণতা। নেক্সট আমরা আলোচনা করব যে আমরা ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করা মানে তার প্রক্রিয়া ডিফারেন্সিয়েশন, এই প্রক্রিয়াটা জানলাম কীভাবে করতে হয়, সবই আমরা শিখলাম। তার সিগনিফিকেন্টটা কি জ্যামিতিকভাবে। এবার দেখবো আমরা ফিজিক্সে তার প্রয়োগটা কোথায়, কেন আমরা ডিআইডিএক্সটা শিখবো। গতিসূত্র বলতে গিয়ে আমরা বলেছিলাম যে কেন নিউটন অবতারণা করেছিলেন, এই ডিআইডিএক্সটা কোথায় কাজে লাগছে। আমরা সর্বপ্রথম সেটা নিয়ে একটু বলবো, পরে যখন আমরা গতিসূত্র নিয়ে আবার কথা বলবো তখন আমরা সেখানে সরাসরি ক্যালকুলাসের প্রয়োগ ঘটাবো। জাস্ট এখানে আমরা একটু আলোচনা করছি। আমরা y ইকুয়ালস টু এফ এই ফাংশনে যখন আমরা ডিআইডিএক্স নির্ণয় করি আমরা কি করি, আমরা লেখার টেকনিকটা এইভাবে লিখি, একটু লিখে উল্লেখ করে দিচ্ছি আমি। ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x, তারপরে আমরা ডিআইডিএক্সটা নির্ণয় করি। ডিআইডিএক্স ইকুয়ালস টু এখানে হচ্ছে ডি ডিএক্স অফ এফএক্স, ওয়াই জায়গাটা বসালাম। যদি এক্স টু দি পাওয়ার এন হতো তাহলে আমরা সরাসরি লিখতাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার কথাটা হচ্ছে এটা আমরা ঠিক কোথায় কাজে লাগাবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা বলি আমরা সাধারণত যদি কোনো একটা বস্তুর গতির কথা বলি, তার দ্রুতির কথা বলি, আমরা যদি বলি একটা বস্তু বললাম যে প্রথম t1 সময়ে s1 দূরত্ব গেছে, পরের t2 সময়ে s2 দূরত্ব গেছে, শেষের t3 সময়ে s3 দূরত্ব গেছে। তাহলে এক্ষেত্রে আমরা গড় দ্রুতি বা গড় বেগ নির্ণয় করি। গড় দ্রুতি যেটা এভারেজ স্পিড, নিচু ক্লাস আমরা শিখে এসেছি, পরে আবার আলোচনা করবো কীভাবে নির্ণয় করি না মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট অতিবাহিত সময়, এটা আমরা করি। আমরা বলি যে একটা বস্তু কণা ধরো বললাম 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব গেছে, তাহলে বস্তুর আমরা কি বলি যে বেগ কত কি দ্রুতি কত আমরা জানতে চাই। আমরা 50/10 ভাগ করে দিই, যে বস্তু কণার বেগ বলছি কত বা দ্রুতি হচ্ছে বেগ, এখানে একই সরলরেখা বলে বেগ দ্রুতি ব্যাপারটা একই আসছে, 5 মিটার পার সেকেন্ড। এখানে যেহেতু একই সরলরেখায় গতি ছিল অতএব দ্রুতিও এখানে একই হবে, বেগের সমান হবে, আর বেগ তো অভিমুখ একই থাকছে। যাই হোক, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এর মানে এই নয় যে প্রতি 1 সেকেন্ডে 5 মিটার করে বস্তু কণাটা গেছে। হতে পারে কোনো 1 সেকেন্ডে 10 মিটার গেছে, কোনো 1 সেকেন্ডে এক জায়গায় স্থির রয়েছে, পরে 1 সেকেন্ডে 5 মিটার গেছে, হতে পারে। তবুও তো 3 সেকেন্ডে 15 মিটার বা এইভাবে যেতে যেতে 10 সেকেন্ডে বিভিন্ন দূরত্ব গিয়েও দেখা গেল মোট 10 সেকেন্ডে 50 মিটার গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা 50/10 করে সেটা কি পাচ্ছি, গড় বেগ পাচ্ছি। তাহলে প্রতি 1 সেকেন্ডের বেগটা আমরা কি করে পাবো, তাহলে 1 সেকেন্ড বেগকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি বলি যে 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডও তো অনেক সময়। 1 সেকেন্ড মানে দুটো ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধান, 1 সেকেন্ড মানে অনেক সময়। 1 সেকেন্ডের সময়েও মহাজাগতিক অনেক ঘটনা ঘটে যেতে পারে। তাহলে একদম একটা মুহূর্তেরটাকে আমরা বোঝাবো কি করে, মুহূর্তটাকে বোঝাবো মানে যখন এই যে সময়ের ব্যবধানটা টেন্ডস টু 0, মানে 0 নয় কিন্তু একদম 0-এর কাছাকাছি। তাহলে সেইরকম ক্ষেত্রে কি হবে আমরা পরে শিখবো বা হয়তো আরো আলোচনা করবো যে একটা 1 সেকেন্ডের কয়েকশো কোটি ভাগের 1 ভাগ সময়ে হয়তো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বিগ ব্যাং এক্সপ্লোশন হয়ে এনার্জি থেকে ম্যাটার সৃষ্টি হয়, শক্তি থেকে ভরের উৎপন্ন হয়েছে এত কম সময়ের মধ্যে। তো সেখানে 1 সেকেন্ড অনেক বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা তাহলে একটা মুহূর্তকে বোঝাচ্ছি। মুহূর্ত মানে 1 সেকেন্ডের কয়েকশো কোটি ভাগেরও আরো কম, তার 1 ভাগ। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। কতটা ক্ষুদ্র মানে আমি বলতে চাইছি যে আমার সময়ের ব্যবধান ডেল্টা টি টেন্ডস টু 0 হবে।
এরকম ব্যাপারটা কিরকম, ধরো আহ, রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, পাশ দিয়ে একটা মোটর বাইক চলে গেল সামনে দিয়ে। তাহলে মোটর বাইকটাকে যে মুহূর্তে আমার সামনে দিয়ে চলে যেতে দেখলাম, সেই মুহূর্তে তার বেগটা কত, এই যে বেগটা আমাকে জানতে হবে, বা এই যে সেই মুহূর্তে তার দ্রুতিটা আমাকে জানতে হবে, সেটা কি করে পাবো? তাহলে সেটা ফিজিক্যালি আমি ঠিক বোঝাতে পারছি তোমাদের যে একটা মুহূর্তকে বোঝাবো। তাহলে মুহূর্তকে বোঝাবে এমনি আমরা আহ, এতদিন যা শিখে এসেছি যে অঙ্ক, তার দ্বারা সম্ভব নয়, কিন্তু ক্যালকুলাসের সাহায্যে মুহূর্তটাকে বোঝানো যাবে, কারণ আমরা শিখে গেছি ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে কী হয়। তাহলে সাপোজ সেরকম ধরো যে কোনো একটা ডেল্টা টি সময়ের ব্যবধানে, ডেল্টা টি সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব কি সরণ, যা আপনি লিখতে পারো, সরলরেখা বরাবর আমরা গতিটা বলছি, ডেল্টা এক্স হয়। তাহলে একক সময় হলে কত হবে, ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টি যদি টেন্স টু জিরো হয়, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি, তার মানে এটা বোঝাচ্ছে ডিএস ডিটি, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি যদি আমরা সরলরেখা বরাবর বলি, বা এটা হচ্ছে মুহূর্তের বেগ, যে মুহূর্তের কথা আমরা বলছি মুহূর্তের বেগ। গাড়িতে বসলে আমরা সেটা সেই মুহূর্তটাকে প্রকাশ করার জন্য আমাদের স্পিডোমিটার রয়েছে, দেখবে কোনো কোনো মুহূর্তে দেখাচ্ছে ঘন্টায় 40 মিটার প্রতি 40 কিলোমিটার, কোনো কোনো মুহূর্তে ঘন্টায় 60 কিলোমিটার, যদিও সেখানে সময়টা অনেক বেশি নিচ্ছে, তার থেকেও কম সময়ে আমাকে ভাবতে হবে, সেখানেও কিন্তু একটা গড় সময় ধরে হয়, কিন্তু একদম গাণিতিকভাবে একদম নিখুঁত হচ্ছে ডেল্টা টি টেন্স টু জিরো। নিখুঁত বলবো না, নিখুঁত হলে তো একদম টেন্স টু জিরোটা নিখুঁত হয় না, সেটা জিরোর কাছাকাছি, যাই হোক এটা একটা মানে অ্যাসাম্পশন আর কি। তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ বা মুহূর্ত বেগ, আমাদের ফিজিক্সে ঠিক এই জায়গাটাই কাজে লাগে। এরকম ব্যবহার অনেক জায়গায় রয়েছে, আমরা শুধু বেগের কথা বললাম, ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাৎক্ষণিক ত্বরণ, একটা বস্তু কণা আহ, নির্দিষ্ট সময় ব্যবধানে তার বেগের পরিবর্তন একটা নির্দিষ্ট হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে তাৎক্ষণিক ত্বরণটা করতে হবে, তাহলে সে একই রকম আমাদের আসতে হবে, ডেল্টা টি টেন্স টু জিরো। তাহলে ফিজিক্সে এইরকম তাৎক্ষণিক ব্যাপারটা প্রচুর প্রচুর রয়েছে, আর তাৎক্ষণিক রয়েছে বলে ক্যালকুলাসেরও অনেক অনেক ব্যবহার রয়েছে। আমরা গতি যখন আলোচনা করবো তখন এই ব্যবহারগুলো তো অবশ্যই দেখবো, আপাতত বুঝতে পারলে কেন আমরা এই এতদিন ধরে আমরা শিখলাম ডিওয়াই ডিএক্স এর ব্যাপারটা কি। দেখো মজাটা একটা যদি আমরা দেখাই, যে যেহেতু তোমরা জানো ক্লাস 9-এই পড়ে এসছো, আমরা একটা সমীকরণ নিচ্ছি, সাপোজ অতিক্রান্ত দূরত্বের একটা সমীকরণ, এটা আমাদের খুব পরিচিত, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এইটাকে যদি আমরা টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, করলাম ডিফারেন্সিয়েটিং এস উইথ রেসপেক্ট টু টি, মাথায় রাখতে হবে এখানে ইউ আমরা জানি এটা প্রাথমিক বেগ, এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে সমত্বরণে বস্তুর গতির ক্ষেত্রে বলা আছে, এটা হচ্ছে ত্বরণ, এটাও কনস্ট্যান্ট। তাহলে ডিএস ডিটি সমান এক একটা ফাংশনকে যদি আমরা দেখি, তাহলে ইউ তো কনস্ট্যান্ট, ইউ টি টু দি পাওয়ার 1, তাহলে কত হবে, ইউ হবে প্লাস হাফ এ ইন্টু 2t ইউ প্লাস এটি, ডিএস ডিটি মানে কি, ভি। দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সমীকরণটাও তোমরা জানো, কোথেকে পেলাম আমরা, তাহলে অতিক্রান্ত দূরত্বকে ডিফারেন্সিয়েট করে আমরা গতিবেগের রাশিমালা পেলাম। এরকম আরো প্রচুর তোমরা প্রয়োগ পাবে, এই মুহূর্তে এখন আমরা আলোচনা করছি না। এখন আমরা দেখে নেব এই ডিফারেন্সিয়েশন বা অবকলনের কতগুলো প্রয়োজনীয় সূত্র, যে সূত্রগুলো এখানে আমরা প্রমাণ এই মুহূর্তে সব দিতে পারবো না, যখন তোমরা অঙ্কে শিখবে অনেক প্রমাণ তোমরা পাবে, সেক্ষেত্রে আরও কাজ করবে। এখানে আমরা জাস্ট কিছু সূত্র উল্লেখ করে দিচ্ছি, আপাতত মনে রাখার মতো কাজ করে দিতে হবে। যেমন প্রয়োজনীয় কিছু অনেক সূত্র আছে, সব আমরা আলোচনা করবো না, যেগুলো যেগুলো লাগবে তার মধ্যে থেকে কথা বলবো।
যেমন আমরা প্রমাণ করে দেখেছি y ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স এর সাপেক্ষে আমরা করছি কত হবে 0। আমরা দেখিয়েছি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, বা একই রকম এর সাথে উল্লেখ করে দিই y ইকুয়ালস টু c x টু দি পাওয়ার n, যেখানে c কনস্ট্যান্ট, ডিওয়াই ডিএক্স সমান c n, c কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে, x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখি যে দুটো কাজে লাগে সেই দুটো আমরা ব্যবহার করছি। y ইকুয়ালস টু যদি সাইন এক্স হয়, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স হবে। এর প্রমাণটা তোমরা এখন পাবে না, ক্লাস 12-এ বা 11-এর শেষে অঙ্কে পেতে পারো, কারণ সাইন এক্স বা কস এক্স এদের এই সিরিজটা আমাদের জানতে হবে, না হলে এই প্রমাণটা আমরা দেখাতে পারবো না। আচ্ছা, ডিওয়াই ডিএক্স সমান এটা হবে কস এক্স। যদি y ইকুয়ালস টু cos x হয়, ডিওয়াই ডিএক্স হবে মাইনাস সাইন এক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস সাইন এক্স। আপাতত এখন আমরা মনে রাখবো এই সূত্রগুলো, কারণ এদের প্রমাণ দেখাতে গেলে আমাদের আরো কিছু অঙ্ক শিখতে হবে, সেটা কিন্তু তোমাদের এই মুহূর্তে কঠিন বা বোরিংও মনে হতে পারে। আমরা সেজন্য অ্যাভয়েড করে যাচ্ছি, প্রয়োজনগুলো উল্লেখ করছি। এগুলো তো সরাসরি কিভাবে ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হয় সেটা আমরা জানলাম। এবার ডিফারেন্সিয়েশনের আরো সূত্র রয়েছে, আমরা উল্লেখ করছি। যদি y যদি দুটো ফাংশনের মানে যোগফল বা বিয়োগফল হয়, y ইকুয়ালস টু সাপোজ আমরা ধরলাম ux প্লাস মাইনাস vx হতে পারে, যেমন আমরা বললাম ut প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স সমান হবে, তাহলে প্রথমে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডিইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স। এটা একটা, আমরা সাথে সাথে একটা এক্সাম্পল দিই। ধরো এক্সাম্পল আমরা একটা দিচ্ছি বোঝার সুবিধার্থে, y ইকুয়ালস টু ax প্লাস bx স্কোয়ার মাইনাস cx কিউব, abc কনস্ট্যান্ট, a b c কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে dy dx মানে ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x যদি আমরা করি কত হবে না, শুধু x টাকে আলাদা করে ভাববো, তাহলে x এর ডিফারেন্সিয়েট করলে কত হবে, nx টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1 হয়ে যাবে, এটা a। bx স্কয়ারটাকে আলাদা করে নেব, তাহলে 2bx, cx টাকে আলাদা করে নেব, cx কিউব মাইনাস 3cx স্কয়ার। এইভাবে, এই জন্য আমরা একটা কমন সূত্র এখানে বললাম। এটা হলো যোগ বিয়োগের সূত্র। আমরা আসছি গুণের সূত্র। y ইকুয়ালস টু যদি এইভাবে থাকে, দুটো ফাংশনের গুণফল ux vx, তাহলে সেক্ষেত্রে কি হবে না, খেয়াল রাখবো যে দুটো ফাংশনের গুণফল, তাহলে একসাথে দুটো করতে, দুটোর তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, একটাকে স্থির রেখে আরেকটার সাপেক্ষে করবো। কিরকম, ডিওয়াই ডিএক্স আমরা নির্ণয় করতে চাইছি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, তাহলে ইউএক্স ইন্টু ভিএক্স, তাহলে প্রথমে ভিএক্সটাকে স্থির রাখলাম, ভিএক্স ডিইউ ডিএক্স প্লাস, এবারে ইউর কাজ হয়ে গেছে, এবারে ইউটাকে স্থির রাখবো, ইউএক্স ডিভি ডিএক্স। এটা হচ্ছে গুণের সূত্র। একটা এক্সাম্পল দেখাই আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখা, যেমন y ইকুয়ালস টু সাপোজ এক্স স্কোয়ার
সাইন এক্স। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং y with respect to x কত হবে না dy dx ইকুয়ালস টু, তাহলে প্রথমে আমরা সাইন এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, সাইন এক্স ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এরপরে আমরা এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখবো, এক্স স্কোয়ার ডি ডিএক্স অফ সাইন এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x, তাহলে সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার cos x, এটাই হবে। এর প্রয়োগ করতে পারি। নেক্সট আমরা ভাগের সূত্রে আসছি। যদি আমরা ভাগের সূত্রটা কাজে লাগাবো না, এত মনে রাখা যাবেও না। আমাদের গুণের সূত্র দিয়ে ভাগের সূত্রটা কাজে ব্যবহার করা যাবে। দেখাবো কি করে হচ্ছে। ধরো y equals to ux by vx, তাহলে du dx সমান, এটা হবে নিচে হবে ভি স্কোয়ার ভি ডিউ ডিএক্স মানে ভি এক্স ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। আমরা কেন বলছিলাম যে ভাগের সূত্র না করে আমরা গুণের সূত্র দিয়ে কাজ চালিয়ে দেবো, কারণ এইটাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে গুণ আকারে, ইউএক্স ইন্টু 1/vx, তাহলে গুণের সূত্র আকারে প্রকাশ করা যাবে। এই জন্য ভাগের সূত্র না মনে রাখলেও চলে, তবু সূত্র আছে, আমাদের পরে হয়তো আরও অন্য অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা সেই জন্য সেক্ষেত্রে আমরা একটু জেনে রাখলাম আর কি। এবারে এটা আমরা এক্সাম্পল দেখাচ্ছি না, তোমরা এটা নিয়ে নিজেরা বাড়িতে করতে পারো, যে y ইকুয়ালস টু ধরো এক্স কিউব বাই cos x, এক্স কিউব বাই cos x, এটা তোমরা ভাগ আকারে করতে পারো, নতুবা গুণ আকারে করতে পারো। ওকে, তো গুণ আকারে এখানে একটু তোমাদের সমস্যা হবে, কারণ আমি বলিনি এখন, তো cos x sin x টা বলেছি। এটা গুণ আকারে করতে তখন sec x আকারে চলে আসবে, তখন sec x এর আলাদা একটা সূত্র জানতে হয়, তো তোমরা এটাকে ভাগ আকারেই করো, ভাগ আকারে করা যাবে। বা যদি এটা যদি এরকম থাকতো sec x x কিউব, এটাকে গুণ আকারে করা যেত, তখন sec x টা জানতে হতো আমাদের। আমি এখানে ইচ্ছাকৃত বলছি না, যেহেতু তোমরা ভাগটা জানো, তাহলে cos x টা যেহেতু তোমরা জানো তার ডেরিভেটিভ নির্ণয় করতে, তাহলে এটাকে সেইভাবে করতে পারো। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা উল্লেখ করছি, একটা সূত্র। ধরো y ইকুয়ালস টু সি ইউএক্স বা সি এফ এক্স, y ইকুয়াল টু সি এফ এক্স, সি একটা কনস্ট্যান্ট আর এক্স এর ফাংশন, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, কনস্ট্যান্টের মতোই থাকবে, সি ডিএফ ডিএক্স। যেমন আমরা করেছি, সাপোজ এক্সাম্পলটা আমরা নিচ্ছি, সি এক্স টু দি পাওয়ার এন ওয়াই ইকুয়ালস টু, তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা কি করি, সি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানে সি এন, এটা আমরা আগে করে দেখিয়েছিও, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেন এটা যেহেতু আমরা আগে ব্যবহার করছি এটা উল্লেখ করলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ধরো এমন হলো y ইকুয়ালস টু ফাংশন অফ ইউ, ইউর একটা ফাংশন, আবার ইউ হচ্ছে এক্স এর ফাংশন, ই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্সটা কি করে নির্ণয় করবো। ধরো
dy dx। ইউটা হচ্ছে সরাসরি এক্স এর ফাংশন নয়, সরি ওয়াইটা হচ্ছে সরাসরি এক্স এর ফাংশন নয়, ওয়াইটা হচ্ছে ইউ এর ফাংশন, ইউটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে ওয়াই যদি ইউ এর ফাংশন হয় তাহলে আমরা কি ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি? একে আমরা সরাসরি এক্স দিয়ে করতে পারবো না, কিন্তু আমাকে করতে হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি করে আমরা ম্যাচিংটা করব? তাহলে প্রথমত আমরা করছি, দেখো ডি ডি ইউ অফ ফাংশন অফ ইউ, এটা করে ফেললাম, কিন্তু আমাদের এটা বলেনি যে ইউ সাপেক্ষে করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে করতে হবে। আর নেক্সট যেটা করব, ইউ সাপেক্ষে করলাম, এবারে করলাম ডি ইউ ডিএক্স, ডি ইউ ডিএক্স। এবারে আমরা ইউ কে করলাম এক্স সাপেক্ষে। দেখো ডি ইউ ডিএক্স যদি আমরা এখানে কেটে দিই তাহলে দেখো আলটিমেট চলে আসছে কি ডি ডিএক্স অফ ফাংশন অফ ইউ। এটাই করা হচ্ছে, কিন্তু সরাসরি করতে পারছি না, আগে তাকে ইউ সাপেক্ষে করতে হবে, এবারে ইউ কে আবার এক্স এর সাপেক্ষে করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, যে ওয়াই যদি ইউ এর ফাংশন হয় আবার ইউ যদি এক্স এর ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স করতে হলে প্রথমে করতে হবে ডি ডি ইউ ফাংশন অফ ইউ, তারপরে ইউ কে আবার এক্স এর সাপেক্ষে করতে হবে। কিরকম? আমরা এটা একটা দু তিনটা আমরা এখানে এক্সাম্পল দেখাই যে কিভাবে করা হবে। ধরো y equals to root over 1 plus x square রয়েছে, এইটাকে কি করে আমরা ডেরিভেটিভ করব? কোনো সূত্র এখানে সরাসরি কাজে লাগাতে পারবো না আমরা। তাহলে এইটার সুবিধাজনক উপায় হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য, এক্সাম্পল কি করব আমরা না 1 প্লাস এক্স স্কোয়ারটাকে মনে করো ইউ ধরে নিলাম, কি ইউ স্কোয়ারও ধরতে পারো, যেটা খুশি সুবিধার্থে, যে মনে করি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ। তাহলে এখান থেকে আমরা ডিউ ডিএক্সটা করতে পারি, ডিউ ডিএক্স কত হবে 2x। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়ালো আগে দেখি, y ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট ইউ। তাহলে আমরা এবারে এই সূত্রটাই কাজে লাগাবো, এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। differentiating y with respect to x dy dx। তাহলে কি করব আমরা d du of root u into du dx। root u u সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, u টু দি পাওয়ার root u মানে কি, root u মানে হচ্ছে u টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা সূত্রটা বসাবো nx টু দি পাওয়ার n - 1 হাফ অফ u টু দি পাওয়ার হাফ মাইনাস 1। du dx এর মান কত পেয়েছি 2x, তাহলে হাফ অফ হাফ মাইনাস 1 বাই 2 রুট ইউ ইন্টু 2x, 2 কাটতে পারি, x বাই রুট ইউ, ইউর মান তো আমরা যেটা ধরেছি সেটাই বসিয়ে দেবো, x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে ডেরিভেটিভ। বোঝা গেল? আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো বুঝতে পারলে তাহলে এটা ধরো y ইকুয়ালস টু আছে সাইন 10x, আমরা সাইন x জানি কিন্তু সাইন 10x এর ডেরিভেটিভ কি হবে? তাহলে একই রকম এখানে সাপোজ আমরা ধরে নেব u সমান 10x, তাহলে
y ইকুয়াল টু সাইন ইউ। এখানে কাজ করি, ইউ সমান 10 এর ধরেছি, তাহলে এখানে ডিউ ডিএক্স নির্ণয় করে নেব, ডিউ ডিএক্স সমান 10। তাহলে একই রকম ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x, dy dx ইকুয়ালস টু তাহলে কত হবে, তাহলে প্রথমে ইউ সাপেক্ষে ডি ডি ইউ অফ সাইন ইউ ইন্টু ডিউ ডিএক্স, ডি ডি ইউ সাইন ইউ মানে কস ইউ, ডিউ ডিএক্স কত হয়েছে 10, তাহলে 10 ইউর মানে আবার বসিয়ে দেবো কস 10x, বোঝা গেল। তাহলে এখানে যদি cos x cos 10x থাকতো তাহলে কি হতো, তখন মাইনাস 10 sin 10x হতো। তার মানে এখানে আমরা একটা কমন সূত্র পেয়ে গেলাম, এইটাই কাজে লাগিয়ে যদি y ইকুয়ালস টু sin mx সূত্র পাচ্ছি আমরা, তাহলে dy dx কত হবে m cos mx, y যদি হয় cos mx, dy dx কত হবে cos x তো হলে মাইনাস sin x, তাহলে সেই মাইনাস m sin mx। এই কমন সূত্র আমরা পেয়ে গেলাম, এইটাই কাজে লাগিয়ে শিখলাম আমরা। এবারে আমরা আর একটা কথা বলবো, তারপর তোমাদের কিছু টাস্ক আমি দেবো, যেগুলো তোমরা বাড়িতে করবে। আর একটা কথা বলবো, ধরো y ইকুয়ালস টু x কিউব, আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x, dy dx সমান 3x স্কোয়ার। তাহলে এই যে dy dx আমরা একবার ডিফারেন্সিয়েট করেছি, এইটাকে বলা হচ্ছে, বা এই প্রসেসটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট। এটা যদি আবার করি আমরা, আবার যদি ডিফারেন্সিয়েট করি এইটাকে, ডিফারেন্সিয়েটিং উইথ, তখন dy dx উইথ রেসপেক্ট টু x, তখন কি হবে d dx অফ dy dx, d মানে dy dx কে আবার একবার করলাম, তাহলে 3 তো কনস্ট্যান্ট 3 থাকবে, x স্কয়ার যেন ইনটু 2x, তখন এটাকে আমরা লিখি এইভাবে d dx অফ dy dx এটাকে লিখি আমরা এইভাবে d2y dx2, তো এটা 6x হলো। এটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আবার একবার করলে তখন হবে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, এইভাবে আমরা মানে ক্রমশ চলতেই থাকবে। দেখো ধরো আমরা পরপর যদি এইভাবে করতেই থাকি, একটা ফাংশন নিলাম, ধরো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে dy dx ইকুয়ালস টু 5x টু দি পাওয়ার 4, একে আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার কত হবে d2y dx2 5 ইন্টু 4 x কিউব, আবার করলে থার্ড অর্ডার ডেরিভেটিভ d3y dx3 5 ইন্টু 4 ইন্টু 3x স্কোয়ার, আবার একবার করলে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ d4y dx4 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু x d5y dx টু দি পাওয়ার 5, কত 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, পরপর গুণ করলে যা হবে। যাই হোক,
এই যে 1 থেকে 5 পর্যন্ত যে পরপর সংখ্যাগুলোর গুণফলকে এটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল 5। এইভাবে লেখা হয়, এইভাবে করা হয় সিম্বলটা ফ্যাক্টোরিয়াল 5 এর পর এক্সক্লেমেশন সাইন, নতুবা ফ্যাক্টোরিয়াল 5 কে আমরা প্রকাশ করি এইভাবে ফ্যাক্টোরিয়াল 5, যেটা তোমাদের সুবিধা সেটা করো। যদি 10 পর্যন্ত হতো তখন ফ্যাক্টোরিয়াল 10 লিখতাম। তাহলে এখানে বুঝতে পারছো x⁵ যদি হয় তাহলে 5th অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত কত ফ্যাক্টোরিয়াল 5। যদি তার পরবর্তী যদি আমরা করি, যদি এর পরবর্তীতে যদি আমরা করি ঠিক তার পরেরটা 6th অর্ডার ডেরিভেটিভ d6y dx6, তখন কি এটা কনস্ট্যান্ট, তখন 0 হয়ে যাবে। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি এটা কমন একটা ফাংশন নিই y = x⁴n, এটা একটা ফাংশন হয়, তাহলে এর nth অর্ডার ডেরিভেটিভ হবে dny dxn, কি হবে না n ফ্যাক্টোরিয়াল মানে একটা কথা বলে দিই, 1 থেকে n পর্যন্ত প্রতিটি সংখ্যার গুণফল, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। যেমন ধরো 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 2, 3 ফ্যাক্টোরিয়াল 3 × 2 × 1 6, 4 ফ্যাক্টোরিয়াল 4 × 3 × 2 × 1 24। যেমন যেমন 5 ফ্যাক্টোরিয়াল আগে বলেছি 1 থেকে 5 পর্যন্ত গুণফল, সেরকম n ফ্যাক্টোরিয়াল মানে পরপর n পর্যন্ত গুণফল। এটাও দেখো ডেরিভেটিভ করলে n-1, তারপরে যদি আমরা দেখাই দেখো আচ্ছা এর নেক্সটটা কত হবে dn+1 y dxn+1, দেখো কত হবে, এটা 0 হয়ে যাবে। এটা সূত্র, এটা প্রয়োগ আর কি, এটা সূত্র হিসাবে ব্যবহার করতে পারো। n ফ্যাক্টোরিয়াল কি করে হচ্ছে যদি আমরা দেখাই y = x⁴n, তাহলে dy dx কত হবে nx⁴n-1, তারপরেরটা কত হবে d2y dx2 n × n-1 x⁴n-2, তারপরে বলে আবার n-2, তাহলে পরপর n থেকে কমতে কমতে আলটিমেট কোথায় আসবে 1 পর্যন্ত আসবে, তার মানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফলকে বোঝাচ্ছে। এটাকে আমরা ফর্মুলা হিসেবে নাম লিখতে পারি, সরাসরি আমরা পেয়ে যাব, তার কারণ হচ্ছে এটাই। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োগ, বিশেষ করে আমাদের যখন সরল দৈর্ঘ্য গতি নিয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে, তখন এই প্রয়োগটা দেখতে পাবো। ধরো y = a cos ωt, এটা একটা ফাংশন। y হচ্ছে ধরো ফাংশন অফ টিটার সময়, এখানে টিটার সময়, a আর ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট। a আর ওমেগা এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা এই মুহূর্তে আমরা বলছি না, যখন আমরা সিম্পল হারমোনিক মোশন বা সরল দৈর্ঘ্য গতি আলোচনা করব তখন আমরা বলবো। এখন শুধু এটুকুই বলি যে a ওমেগা কনস্ট্যান্ট, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা বলবো যে y এবং d2y dt2 মানে d2y dt2 বা dt2 বলা হয়, এর মধ্যে সম্পর্ক কি আমরা একটা দেখাই, তারপরে তোমাদের বাড়ি কাজ দেবে সম্পর্ক কি। তাহলে এইখান থেকে আমরা প্রথমে করি dy dt ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস cos ωt, মানে cos mt ভাবতে পারো, m এর জায়গায় ওমেগা আছে, তাহলে a ওমেগা sin ωt। আমরা যদি আবার সেকেন্ড অর্ডার যদি করি, যেটা বলেছে d2y dt2, তাহলে কি হবে মাইনাস a ওমেগা স্কোয়ার
কস ওমেগা টি। এবার ভাবো এ কস ওমেগা টি মানে কি ওয়াই, তাহলে ডি টু ওয়াই ডিটি টু এটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, ওয়াই সমান এটা বসিয়েছি আমরা এ কস ওমেগা টি। এটা একটা ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, সরল দোলগতির সমীকরণ আর কি। তার এই সরল দোলগতির গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন, ডি টু বাই ডিটি টু ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো এই জাস্ট আমরা এখানে ম্যাথমেটিক্সে আলোচনা করলাম, প্রয়োগগুলো এবং আমরা ধাপে ধাপে অনেক প্রয়োগ পাবো ফিজিক্সে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তার পরবর্তী তোমাদের আমি একটা টাস্ক পাঠাচ্ছি, সেই টাস্কগুলো বাড়িতে করবে, তারপরে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে। বেস্ট অফ লাক।